হ্যালো বন্ধুরা, আজকের টপিক হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি। তো এটা হিউম্যান যে রিপ্রোডাক্টিভ হেলথ আছে তার এটা লাস্ট ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি, ইন্টেনশনাল অর ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর ফুল টার্ম ইজ কল্ড মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি অর ইনডিউসড অ্যাবর্শন। যে একটা মহিলার জ্বরের মধ্যে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা পরিণত হওয়ার আগেই 9 মাস সময় লাগে পরিণত হতে, কিন্তু তার আগেই 1 মাস বা 2 মাসের যখন থাকে ভ্রূণের বয়স সেই সময়ই তাকে যদি বের করে নেওয়া হয় নিজে থেকে ঐচ্ছিকভাবে, তো সেটাকেই বলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা ইনডিউসড অ্যাবর্শন, যে নিজে থেকেই অ্যাবর্ট করছে, নিজে থেকেই অ্যাবর্শন করছে আর্টিফিশিয়ালি, তার জন্য একে ইনডিউস অ্যাবর্শনও বলে। Nearly 45 to 50 million MTBs are performed in a year all over the world, which accounts to 1/5 of the total number of conceived pregnancies in a year. তো প্রতি বছর 45 থেকে 50 মিলিয়ন, 10 মিলিয়নে 1 কোটি হয়, তাহলে 4.5 থেকে 5 কোটি এমটিপিস করা হয় সারা পৃথিবী জুড়ে। আর সেটা কতটা পরিমাণ, যে যতটা পৃথিবীতে যতটা প্রতি বছর গর্ভবতী হয় বা প্রেগনেন্ট হয় তার 1/5 ওরা যত মহিলা প্রেগনেন্ট হচ্ছে তার 5 ভাগের মধ্যে 1 ভাগ এমটিপি করে ফেলে, এবং তার পরিমাণ হচ্ছে 45 থেকে 50 মিলিয়ন। তো কতটা বেশি এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এর ফলে যে বাচ্চাটা, এটা কেন করা হয় তার কারণও নিচে লেখা আছে। Whether to accept or legalize MTP or not is being debated upon many countries due to emotional, ethical, religious and social issue involved in it. তো এই এমটিপির ফলে যেহেতু বাচ্চাটাকে মেরে ফেলা হয় একরকমভাবে, তার পরিণত হওয়ার আগে তাকে বের করানো হয়, অর্থাৎ সে যেহেতু পরিণত না, তো এক এক প্রকারের বাচ্চাটা যদি থাকতো তাহলে সে জন্ম নিত, কিন্তু এমটিপি করার ফলে সে আর জন্ম নিচ্ছে না, এক প্রকারভাবে তাকে মেরে ফেলা হচ্ছে। তো এটা অনেক ক্ষেত্রে অনেকে এটাকে অ্যাকসেপ্ট করে, অনেকে এটাকে অ্যাকসেপ্ট করে না। তার অনেক কারণও আছে, ইমোশনাল, আবেগময় আছে, যে কোনো মাই চায় না যে তার বাচ্চা পৃথিবীতে না আসুক, পৃথিবীতে আসার আগে সে মারা যাক, কোনো মাই খুব কম মানুষই চায়। এথিক্যাল ব্যাপার আছে, তারপর রিলিজিয়াস ধর্মগত দিক দিয়ে আছে, অনেক ধর্ম এগুলোকে অনেকটা কঠিন শাস্তি আছে এসবের জন্য, অ্যান্ড সোশ্যাল এবং সামাজিক দিকও আছে। তো এসবের জন্য এসবের দিকে লক্ষ্য করে এমটিপিকে অনেকে ইললিগালভাবে বা অনেকে অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু অনেকে আবার কিছু কিছু বিশেষ কারণ আছে তার জন্য এমটিপি করতেও হয়। কী কী আছে সেগুলো? Government of India legalized MTP in 1971 with some strict condition to avoid its misuse. তো এর তো অনেক ক্ষতি আছে যে এর জন্য এমটিপি করতে চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন হয়তো রেপ হওয়ার ফলে বা আনপ্রোটেক্টেড সেক্সের কারণে যদি বাচ্চা চলে আসে, তো সেই সময় এমটিপিটা করা হয়, এবং আরও বিশেষ কিছু কারণ আছে, এবং তার জন্য এ সমস্ত দিক চিন্তা ভাবনা করে ভারতের সরকার 1971 খ্রিস্টাব্দে এমটিপিকে লিগাল করে, যে এমটিপি করা যাবে, কিন্তু তার মধ্যে আবার কিছু রেস্ট্রিকশন আছে, কিছু কিছু একটা নিয়ম আছে, যে এই নিয়মের মধ্যে পড়লে তার মধ্যে এমটিপি করা যেতে পারে, যাতে এটা মিসইউজ না করে, অর্থাৎ ওকে ভুল ব্যবহার, অপব্যবহার না করে, যে 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 কেউ এমটিপি করবে এমন হবে না। এর কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। Such restrictions are all the more important to check indiscriminate and illegal female feticide which are reported to be high in India. তো এই রেস্ট্রিকশনগুলো কোন দিকে বেশি খেয়াল করেছে, যে কোনটা যাতে না হয়, যে ইনডিসক্রিমিনেট, অনেকে ক্রিমিনালি, যে এই যে রেপ করছে কিংবা রেপ করার ফলে যেগুলো হতে পারে, বা ইললিগাল ফিমেল ফিটাসাইড, যে অনেকে অ্যামনিওসেন্টিসিসের মাধ্যমে আগে থেকে জেনে নিচ্ছে মেয়ে না ছেলে, এবং যদি মেয়ে হয় তো সেক্ষেত্রে সেটাকে বাচ্চা জন্ম নেওয়ার আগে তাকে এমটিপি করে অ্যাবর্শন করে ফেলছে। তো এগুলো যাতে না হয় সেই দিকে বেশি খেয়াল রাখা হয়েছে। হোয়াই এমটিপি, এমটিপিটা কেন? এমটিপির তো অনেক ক্ষতি দেখলাম, তো তবুও এমটিপিটা কেন করা হয়? অবভিয়াসলি দ্য অ্যান্সার ইজ টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সিজ, এদার ডিউ টু ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স অর ফেলার অফ দ্য কন্ট্রাসেপটিভ ইউজড ডিউরিং কোয়াইটাস অর রেপস। তো এমটিপিটা কেন করা হয়? এখানে 3টে কারণ আছে। যে এমটিপি তো দেখছি অনেক সামাজিক, তারপর
ধার্মিক, তারপর ইমোশনাল অনেক ক্ষতি আছে। কোনো মাই চায় না যে তার বাচ্চা জন্ম না নেক, তো তবুও এমটিপি কেন করা হয়? তো তার কারণটা হচ্ছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি ইজ এদার ডিউ টু ক্যাজুয়াল আনপ্রোটেক্টিভ ইন্টারকোর্স, যে হয়তো তারা এমনি সাধারণভাবে ইন্টারকোর্স করছিল, কিন্তু ক্যাজুয়ালি ইন্টারকোর্স করছিল, কিন্তু তারা চায়নি যে বাচ্চা হোক, কিন্তু কোনো কারণে হয়তো সেটা প্রেগনেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিয়ের আগে যেটা সাধারণত হয়ে থাকে, ফেলার অফ দ্য কন্ট্রাসেপটিভ ইউজড ডিউরিং কোয়াইটাস, বা কোয়াইটাস করার সময় বা ইন্টারকোর্স করার সময় যে কন্ট্রাসেপটিভটা ইউজ করেছিল সেটা যদি কোনো কারণে খারাপ থাকে, হয়তো কন্ডোমের ক্ষেত্রে সেটা ফেলে যেতে পারে, কিংবা অন্য যে সমস্ত কন্ট্রাসেপটিভগুলো ইউজ করা হয়েছিল সেগুলো যদি কোনো কারণে ঠিকভাবে কাজ না করে, এই কারণে হতে পারে। অর রেপস, অথবা কোনো রেপ করার কারণে যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, তো এই সমস্ত ক্ষেত্রে এমটিবি করা হয়। MTBs are also essential in certain cases where continuation of the pregnancy could be harmful or even fatal either to the mother or to the fetus or both. আরও কিছু ক্ষেত্রে এমটিবি করা হয় যে যদি দেখা যায় যে বাচ্চাটা যদি মা যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে এবং বাচ্চাটা যদি জ্বরের মধ্যে থাকে, তো এক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এমনকি মা মারা যেতে পারে, কিংবা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে, কিংবা দুজনেরই, মা এবং বাচ্চা দুজনেরই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, দুজনেই মারা যেতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রেও এমটিবি করা যেতে পারে, কেননা একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য কোনো অন্য একটা লাইফকে রিস্ক নেওয়া যায় না, তো এর জন্য করা যেতে পারে। তো এগুলো কিছু কারণ যেগুলোর জন্য এমটিপি করা হয়। এমটিপিস আর কনসিডার্ড রিলেটিভলি সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার আপ টু 12 উইকস অফ প্রেগনেন্সি। তো এমটিপিটা যদি প্রথম 12 সপ্তাহের মধ্যে করা হয়, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি করা হয়, প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার, তো সেটা সেফ হয়। সেটা সেফ মানে কি, এক্ষেত্রে মায়ের খুব একটা ক্ষতি হয় না, কারণ ওই 12 সপ্তাহের মধ্যে বা প্রথম ট্রাইমেস্টারে বাচ্চাটা ভ্রূণটা খুব ছোট থাকে, তারপর জ্বরের খুব অল্প স্থান জুড়ে সে বিস্তৃত থাকে, তাই এমটিপি করলে মায়ের খুব একটা ক্ষতি হয় না এবং খুব সহজেই এমটিপিটা করা যেতে পারে। সেকেন্ড ট্রাইমেস্টার, তো সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন আর মাচ মোর রিস্ক এয়ার, কিন্তু যদি সেটা সেকেন্ড ট্রাইমেস্টারে করা হয়, অর্থাৎ 24 সপ্তাহ পরে বা 6 মাস পরে, তো 6 মাসে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে যায়, ভ্রূণটা অনেক অনেক কিছু অঙ্গ সুগঠিত হয়ে যায়, জ্বরের অনেকটা অংশ জুড়ে এসে বিস্তৃত থেকে যায়, প্লাসেন্টা সমস্ত কিছু যেগুলো আছে খুবই ভালোভাবে গঠিত হয়ে যায়। তো সেই সময় যদি অপারেশন করা হয়, তো সেক্ষেত্রে মায়ের প্রচণ্ড ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে অপারেশন করাটা অত্যন্ত রিস্কের, এমনকি মারাও যেতে পারে। On disturbing trend observed is that a majority of the MTBs are performed illegally by unqualified cocks, which are not only unsafe but could be fatal too. তো আর একটা যে একটা লক্ষ্য করা যায়, একটা অবজার্ভ করা যায়, একটা ডিস্টার্বিং ট্রেন্ড বা একটা প্রথা লক্ষ্য করা যায়, যে যেখানে কী হয় যে ডাক্তারকে না দেখিয়ে, না যারা কোয়ালিফাইড ডাক্তার তাদেরকে না দেখিয়ে, যারা হাতুড়ে ডাক্তার কিংবা খুবই অল্প জ্ঞান যাদের, বা নেই বললে চলে, তাদেরকে দেখিয়ে এমটিপি করা হয়, তাদেরকে দিয়েই এমটিপি করা হয়। তো এক্ষেত্রে কী হয় যে এক্ষেত্রে মায়ের প্রচণ্ড ক্ষতি হতে পারে, এমনকি এসে মারাও যেতে পারে, কেননা এমটিপিটা একটা অত্যন্ত রিস্ক বিষয়, এগুলোকে কোনো কোয়ালিফাইড ডাক্তারের মাধ্যমেই করতে হবে। Another dangerous trend is the misuse of amniocentesis to determine the sex of the unborn child. তো যেটা বললাম যে অ্যামনিওসেন্টেসিসের ফলে কী হয় যে সেই ক্রোমোজোমগুলোকে পরীক্ষা করে, অ্যামনিওটিক ফ্লুইডে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমগুলোকে পরীক্ষা করে আগে থেকে জেনে নেওয়া হয় সেটা ছেলে না মেয়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যদি মেয়ে হয় তো মেয়ের সেটাকে জন্ম নেওয়ার আগে তারা অ্যাবর্শন করে নেওয়া হয়। তো এটা একটা মিসইউজ। Frequently, if the fetus is found to be female, it is followed by MTB. This is totally against what is legal. তো যেটা বললাম সেটা, যদি দেখা যায় যে সেটা ফিমেল, তাহলে সে বাচ্চাটাকে জন্ম নেওয়ার আগে তাকে অ্যাবর্শন করে নেওয়া হয় এমটিবির মাধ্যমে। তো এটা সম্পূর্ণরূপে ইললিগাল। তো এখানে এমটিবি বিষয়ে একটা ছোট্ট প্যারা আছে, নতুন এনসিইআরটিতে দিয়েছে, আগে ছিল না। দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এই যে এখানে আছে, এখানে The Medical Termination of Pregnancy Amendment Act 2007 was enacted by the Government of India with the intention of reducing the incidence of illegal abortion and consequent maternal mortality and morbidity. তো 2017 সালে এই যে মেডিকেল টার্মিনেশন অ্যাক্ট ছিল, সেটাকে আবার পুনরায় সংশোধন করা হয় এবং তার মধ্যে নতুন কিছু রুলস নিয়ে আসা হয়, এবং সেটা কী বিষয়ের ওপর লক্ষ্য করা হয় যে 1900
কত 71 খ্রিস্টাব্দে এমটিপি নিয়ে আসার ফলেও অনেক ইললিগ্যাল এমটিপি করা হচ্ছিল। তো সেগুলো যাতে একেবারে রিডিউস করা হয় তার জন্য কিছু কড়া পদক্ষেপ নিয়ে আসা হয় এবং মায়ের স্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে, মা যাতে মারা না যায়, আরও মায়ের অন্য দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে নতুন অ্যাক্টে 2017 সালে। তো কী কী আছে সেগুলো দেখি। অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, এ প্রেগনেন্সি মে বি টার্মিনেটেড অন সার্টেন কনসিডার্ড গ্রাউন্ডস উইদিন দ্য ফার্স্ট 12 উইকস অফ প্রেগনেন্সি অন দ্য অপিনিয়ন অফ অন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। এই অ্যাক্ট অনুযায়ী বা এই যে রুলস অনুযায়ী কি বলা হয়েছে যে প্রথম 12 সপ্তাহের মধ্যে ভ্রূণটার বয়স যখন 12 সপ্তাহ বা 3 মাস, সেই সময়ের মধ্যে যদি কোনো মা বিশেষ কারণের জন্য যে সমস্ত কারণগুলো বলা হয়েছে যে রেপের কারণে কিংবা আনওয়ান্টেড প্রোটেক্টিভ সেক্সের কারণে বা যদি মা বাচ্চা দুজনে মারা যায়, এরকম কোনো বিশেষ কারণে যদি সে এমটিপিস করতে চায় এবং সেটা যদি 12 সপ্তাহের মধ্যে হয়, তাহলে কি একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, একজন রেজিস্টার করা আছে এমন কোনো ডাক্তারের কাছ থেকে তাকে কি নিতে হবে, যে তার অপিনিয়ন নিতে হবে, স্বাক্ষর নিতে হবে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে এমটিপিসটা না করা ইললিগ্যাল হয়ে গেছে, তো সেক্ষেত্রে যে ডাক্তার ওপিনিয়ন দেবে সে ডাক্তারের রেজিস্টারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, সে আর ডাক্তার হিসাবে সে আর প্রেসক্রাইব করতে পারবে না। তো এটা একটা বিশাল ভালো একটা রুল। এর ফলে যে কোনো ডাক্তার তার ওপিনিয়ন দেওয়ার আগে বারবার ভাববে, যে দেখবে ভালো করে যে এমটিপিটা করা উচিত কি না। কারণ যদি কোনো কারণে যদি গন্ডগোল থাকে তো সেক্ষেত্রে তার যে রেজিস্টার্ড যে ইটা আছে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। If the pregnancy has lasted more than 12 weeks but fewer than 24 weeks, two registered medical practitioner must be of the opinion, formed in good faith, that the required ground exists. আর যদি 12 সপ্তাহ না হয়, সেটা 12 সপ্তাহ থেকে বেশি, ভ্রূণটার বয়স যদি 12 সপ্তাহ থেকে বেশি হয়ে যায় আর 24 সপ্তাহ থেকে কম হয়ে যায়, অর্থাৎ 3 মাসের থেকে বেশি 6 মাসের থেকে কম, তো সেক্ষেত্রে আর একজনের নিলে হবে না, সেক্ষেত্রে দুজন রেজিস্টার্ড ডাক্তার এর কাছ থেকে ওপিনিয়ন নিতে হবে, যাদের ভালো বিশ্বাস আছে, চেনা পরিচিত এবং বিশ্বস্ত দুজন প্র্যাকটিশনার কাছ থেকে নিতে হবে পারমিশন বা ওপিনিয়ন। এবং যদি কোনো কারণে ভুল হয় তো দুজনেরই যে রেজিস্টারটা যে আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। দ্য গ্রাউন্ডস ফর সাচ টার্মিনেশন অফ প্রেগনেন্সি হচ্ছে কী কী হতে পারে এটা। দ্য কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি উড ইনভলভ এ রিস্ক টু দ্য লাইফ অফ দ্য প্রেগনেন্ট ওম্যান অর অফ দ্য গ্রেভ ইনজিউরি ফিজিক্যাল অর মেন্টাল হেলথ। যে যদি মা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে, যে বাচ্চাটাকে জন্ম দেয়, তো এক্ষেত্রে মায়ের মৃত্যু হতে পারে কিংবা তার ফিজিক্যাল ইনজিউরি অর্থাৎ শারীরিক দিক দিয়ে অনেক ক্ষতি হতে পারে, মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক দিক দিয়েও ক্ষতি হতে পারে। এরকম যদি অবস্থা দেখা যায় তো সেক্ষেত্রে করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে দেয়ার ইজ এ সাবস্ট্যান্সিয়াল রিস্ক দ্যাট অফ দ্য চাইল্ড ওয়ার বর্ন ইট উড সাফার ফ্রম সাচ ফিজিক্যাল অর মেন্টাল অ্যাবনর্মালিটিস অ্যাজ টু বি সিরিয়াসলি হ্যান্ডিক্যাপড। এখানে আরেকটা নতুন বিষয় সেটা অ্যাড করেছে, সেটা কি, যে অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে ক্রোমোজোম পরীক্ষা করার মাধ্যমে যদি দেখা যায় যে বাচ্চাটা কোনো একটা সিরিয়াস বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোনো বিশেষ রোগে আক্রান্ত আছে, যে রোগটার কারণে সে সারা জীবন পঙ্গু হয়ে থাকতে পারে, হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকতে পারে, আর সেক্ষেত্রে কি সে সমাজের ক্ষেত্রে সর্বদা নিচু হয়ে থাকবে, সমাজের মানুষ তাকে ঠিকভাবে দেখবে না, সে কাজ করতে অক্ষম হবে। যদি দেখা যায় যে সিরিয়াস হ্যান্ডিক্যাপ, ছোটোখাটো না, অনেকটাই বড় হ্যান্ডিক্যাপ এবং একটা বিশাল রোগ, তো সেক্ষেত্রে কোনো বাপ মাই চাইবে না যে তার সন্তান সারা জীবন সমাজের কাছে অবহেলিত হয়ে থাকুক। তো সেক্ষেত্রে এমটিপি করা যেতে পারে। তো এটা আরেকটা কারণ। তো এই দুটো বিষয়ে এমটিপি করা যেতে পারে। Such practices should be avoided because these are dangerous both for the young mother and the fetus. তো যাই হোক, এগুলো করা যতটা পারা সম্ভব যে এগুলোকে উপেক্ষা করাই ভালো এমটিপিটা, কারণ এমটিপির ক্ষেত্রে মা বাচ্চা দুজনেরই ক্ষতি হয়। Effective counseling on the need to avoid unprotected coitus and the risk factors involved in illegal abortion, as well as providing more healthcare facilities, could reverse the mentioned unhealthy trend. তো এমটিপি যাতে না করতে হয় তার জন্য যে আনপ্রোটেক্টিভ কয়টাস বা ইন্টারকোর্স করার সময় কী কী বিষয় লক্ষ্য রাখলে তার বাচ্চা হবে না, সেগুলো বিষয়ে তাদেরকে বলতে হবে। তারপরে অ্যাবর্শন করলে কী কী ক্ষতি হতে পারে মায়ের, সেগুলো তাদেরকে বোঝাতে হবে।
তারপর তাদেরকে অন্য রকমের হেলথ ফ্যাসিলিটি প্রদান করতে হবে। তা এই সমস্তগুলো যদি বিষয় রাখা হয় তাহলে কি এই যে এমটিবিটা সেটা অনেকটাই কমানো যেতে পারে। তো এটা এখানে আছে, এমটিবিটা এটাই হলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে পার্ট সেটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এসটিআইজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআইজ, এখানে ইন্টারকোর্স করার ফলে কি কি রোগ ছড়ায় বা সেক্সুয়ালি ইন্টারাকশনের ফলে কি কি রোগ আসে এগুলো নিয়ে পড়ানো হবে। তো দেখা যাক, ইনফেকশনস ওয়ার ডিজিজ হুইচ আর transmitted through sexual intercourse are collectively called sexually transmitted infection, STIs, or venereal disease, VD, or reproductive tract infection, RTI. তো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে যে সমস্ত রোগগুলো বা যে সমস্ত ইনফেকশনগুলো ছড়ায় তাদেরকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, STI, ভেনেরিয়াল ডিজিজ, ভিডি, বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক ইনফেকশনস, RTI, এই বলে তাদেরকে বোঝানো হয়। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, ক্লামাইডিয়াসিস, genital warts, trichomoniasis, hepatitis B, and of course the most discussed infection in the recent years, HIV leading to AIDS, are some of the common STIs. তো কিছু এখানে STIs এর এক্সাম্পল দেওয়া আছে, যেমন গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, ক্লামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্টস, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি, এগুলো, এবং HIV ভাইরাস থেকে, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস থেকে যে রোগটি ছড়ায়, এইডস, সব থেকে বেশি পরিচিত এই এইডস, এগুলো সব প্রত্যেকটা হচ্ছে কি STIs এর এক্সাম্পল। Among these, HIV infection is most dangerous and is discussed in detail in chapter 8. এদের মধ্যে HIV বা হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস থেকে যে রোগটা হয়, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগটা সবচেয়ে বেশি ক্ষতিকর, ডেঞ্জারাস, এবং এ নিয়ে ডিটেলসে যে হেলথ চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে ডিটেলসে এ নিয়ে পড়ানো আছে যে কীভাবে ইনফেকশন করে এদের মধ্যে, সমস্ত কিছু আছে। Some of these infection like hepatitis B and HIV can also be transmitted by sharing of injection needles, surgical instruments, etc. with infected persons, transfusion of blood, or from an infected mother to fetus too. এই সমস্ত যে STIs আছে তার মধ্যে হেপাটাইটিস বি আর HIV, এই যে দুটো রোগ আছে, এই দুটো রোগ কিসের মাধ্যমে ছড়ায়? এই দুটো রোগ মেনলি যেটা, যে রক্ত আর সিমেন, বীর্য, এই দুটো পদার্থের মাধ্যমে এই দুটো রোগ ছড়ায়। এখন কোনো রকমভাবে যদি এই দুটোর মধ্যে আদান প্রদান চলে আসে বা মিক্সড হয়ে যায়, যে সিমেনের সঙ্গে সিমেনের যদি আদান প্রদান ঘটে বা যদি রক্তের আদান প্রদান ঘটে, তো সেক্ষেত্রে এই দুটো রোগ ছড়ায়। তো এইগুলো কীভাবে হতে পারে এখানে দেওয়া আছে, যেমন শেয়ারিং অফ ইনজেকশন নিডলস শেয়ার করার মাধ্যমে, যে ইনজেকশন দেওয়ার ফলে একজনকে ইনজেকশন দেওয়া হলো, সেই একই ইনজেকশন দিয়ে, একই সিরিঞ্জ দিয়ে অন্য একজনকে ইনজেকশন দেওয়া হলো। তো এক্ষেত্রে এই যে ইনজেকশনটা সেটা প্রথম ব্যক্তিরও ব্লাডের সঙ্গে সম্পর্কিত হলো, দ্বিতীয় ব্যক্তির ব্লাডের সঙ্গে সম্পর্কিত হলো, ফলে দুটো ব্লাড মিক্স হলো, এক্ষেত্রে হতে পারে। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে সার্জারি করার সময় যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সার্জারি করার সময়, তো সেক্ষেত্রে একই রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি দুজন ব্যক্তিকে সার্জারি করা হয়, তো একে অপরের রক্তের মধ্যে আদান প্রদান হচ্ছে, তো সেক্ষেত্রে হবে। উইথ ইনফেক্টেড পারসন, যে ব্যক্তি ইনফেক্টেড আছে যদি তাদের দুজনের মধ্যে একজন ইনফেক্টেড থাকে, তাহলে শেয়ার করার মাধ্যমে দুজনে ইনফেক্ট হয়ে যাবে। ট্রান্সফিউশন অফ ব্লাড যদি ট্রান্সফিউশন করা হয়, ব্লাড বা রক্ত যদি নেওয়া হয় এমন কোনো ব্যক্তির কাছ থেকে যার HIV আছে বা এইডস আছে, এই হেপাটাইটিস বি আছে, তো সেক্ষেত্রে হবে। আর ফ্রম অ্যান ইনফেক্টেড মাদার টু দ্য ফিটাস টু, তাছাড়া যদি কোনো মায়ের এইডস থাকে বা হেপাটাইটিস বি থাকে, তো সেক্ষেত্রে তার বাচ্চার মধ্যেও সেটা যেতে পারে। এই যে এমবিলিক্যাল কর্ড ছিল, সেই এমবিলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ের রক্ত আর ফিটাসের রক্ত আদান প্রদান হয়, তো সেক্ষেত্রে সেটা বাহিত হতে পারে। তো এইভাবে এগুলো ছড়ায়। Except for hepatitis B, genital herpes, and HIV infection, other diseases are completely curable if detected early and treated properly. তো তিনটে রোগ আছে সেক্সুয়ালি STIs, এটা হেপাটাইটিস বি, জেনিটাল হার্পিস আর HIV।
এই 3টে রোগ ছাড়া এই 3টে রোগকে কিওর করা যায় না। এই 3টে রোগ যদি থাকে তো সে মারা যাবে, এটা 100% শিওর। হয়তো কিছুটা ওষুধ খাওয়ার মাধ্যমে কিছুটা দেরি কিছুটা মৃত্যুটাকে কিছুটা লেট করা যেতে পারে বা জীবনটাকে কিছুটা বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু সে মারা যাবে শিওর। কিন্তু বাকি যে রোগগুলো আছে যেমন যে গনোরিয়া, সিফিলিস, এগুলো যদি আগে থেকে ডিটেক্ট করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাঁচানো যেতে পারে। তো এই 3টে রোগকে মনে রাখার একটা আছে যে ট্রিপল এইচ। ফার্স্ট এইচের ফলে কি হেপাটাইটিস বি, সেকেন্ড এইচ জেনিটাল হার্পিস, থার্ড এইচ HIV ইনফেকশন, ট্রিপল এইচ। এই ট্রিপল এইচ হলে তাকে বাঁচানো যাবে না। Early symptoms of most of these are minor and include itching, fluid discharge, slight pain, swelling, etc. in the genital region. তো এই সমস্ত যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইনফেকশন আছে তাদের সিমটমস বা তাদের লক্ষণগুলো কী কী, প্রাথমিক লক্ষণগুলো সেগুলো খুবই মাইনর বা ছোটোখাটো লক্ষণ হয়, এবং তার মধ্যে কী থাকে, ইনক্লুড ইচিং, যে জেনিটাল যে পার্ট আছে, যে অঙ্গ আছে, যৌন অঙ্গগুলো যে পার্টে থাকে, যে অংশে থাকে, সেখানে ইচিং বা চুলকানো শুরু হবে, ফ্লুইড ডিসচার্জ বা তরল পদার্থ নির্গত হবে, স্লাইড পেন, হালকা ব্যথা করবে, সুয়েলিং, ফুলে যাবে সেই জায়গাগুলো। তো এগুলো হয়ে থাকে ইন দ্য জেনিটাল রিজিয়ান, যে সমস্ত অংশে জেনিটাল অঙ্গগুলো থাকে সেখানে। ইনফেক্টেড ফিমেলস মে অফটেন বি অ্যাসিম্পটোম্যাটিক অ্যান্ড হেন্স মে রিমেন আনডিটেক্টেড ফর লং। এবং সব ক্ষেত্রে যে সিমটমস বা লক্ষণগুলো প্রকাশ পাবে তা না, অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো প্রকাশও পায় না, যে তার যে একটা STIs আছে সেটা প্রকাশও পায় না, বুঝতেই পারে না সে মেল বা ফিমেলটা যে তার কোনো STIs আছে, এবং তার ফলে কি সেটা অন্য অন্য ব্যক্তির মধ্যেও ছড়িয়ে যায় এবং সে অনেক সময় ধরে থেকে যায়। Absence or less significant symptoms in the early stages of infection and the social stigma attached to the STIs deter the infected person from going for timely detection and proper treatment. তো কি হয় যে হয়তো কোনো সিমটমস আসছে না, কোনো সিমটমস দেখা যাচ্ছে না, বা সিমটমস দেখা গেলো ছোটোখাটো, যে হালকা চুলকানো, তারপর হালকা তরল পদার্থ নির্গত হওয়া, ফুলে যাওয়া, হালকা ব্যথা করা। তো ছোটোখাটো সিমটমস বা একেবারে সিমটমস দেখা যাচ্ছে না, লক্ষণ আসছে না, তো এক্ষেত্রে কী হয় যে এই সমস্ত বিষয়গুলো যেহেতু একটু প্রাইভেট থাকে তাই অনেকে ছোটোখাটো বিষয়ের জন্য এড়িয়ে যায়, কাউকে বলতে চায় না, হয়তো ছোটোখাটো কোনো রোগ ভাবে এবং এড়িয়ে যায়। কিন্তু এর ফলে কী হয় যে এর ফলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় আকার ধারণ করে এবং পরবর্তীকালে সেটা মৃত্যুরও কারণ হতে পারে। তাই এগুলো একটা সামাজিক কারণে যেহেতু মানুষ এড়িয়ে চলে, তো এগুলোকে দূর করে সেটা সবার মধ্যে শেয়ার করা উচিত, বিশেষ করে বন্ধুদের মধ্যে কিংবা যারা টিচার আছে বা ডাক্তার আছে তাদের ক্ষেত্রে অবশ্যই শেয়ার করা উচিত, কারণ এগুলো একটু ভাইটাল টাইপের রোগ, সেক্সুয়ালি যে সমস্ত রোগ হয় একটু ভাইটাল টাইপেরই হয়। তো এটাই বলা আছে যে তার জন্য টাইমলি ডিটেকশন করা যায় না আর তার প্রপার ট্রিটমেন্টও করা যায় না, পরবর্তীকালে সেটা অনেকটাই বড়সড় আকার ধারণ করে এবং তার ট্রিটমেন্ট করা যায় না সহজে। This could lead to complication later, which include pelvic inflammatory disease, PID, abortions, stillbirth, ectopic pregnancy, infertility, or even cancer of the reproductive tract. তো যদি এটা প্রাথমিক অবস্থায় যদি এটাকে না ধরা যায় বা কাউকে বলা যায় বা চিকিৎসা না করা হয়, তো পরবর্তীকালে এটা অনেকটাই জটিল আকার ধারণ করে, বড় আকার ধারণ করে, এবং তখন কী কী হতে পারে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যে পেলভিক অঞ্চল, যে অঞ্চলে সমস্ত যৌন অঙ্গগুলো থাকে, টেস্টিস, পেনিস, তারপর ভ্যাজাইনা, এই সমস্ত যে অঙ্গগুলো থাকে সেই পার্টটা কি, সেই পার্টটাতে ইনফ্ল্যামেশন ঘটে, মানে জ্বালানি হয়, অনেকটা হালকা চুলকানো থেকে তখন সেখানে অনেকটা প্রবল আকার ধারণ করে। অ্যাবরশনস, যে যদি কোনো কারণে প্রেগনেন্ট থাকে তো প্রেগনেন্ট সে বাচ্চাটা কী হয় যে সেটা পরিপূর্ণ হতে পারে না, বাচ্চাটা জন্ম নেওয়ার আগে সেটা অ্যাবর্শন হয়ে যায় এই রোগের কারণেই। স্টিল বার্থ, অনেকের ক্ষেত্রে কি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাই হারিয়ে যায় অনেকের ক্ষেত্রে। একটোপিক প্রেগনেন্সি বলতে কি, যে বাচ্চা তো জরায়ুতে বড় হয়, কিন্তু জরায়ু ছাড়া যদি অন্য কোনো অঞ্চলে বাচ্চাটা বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে বলে একটোপিক প্রেগনেন্সি, যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বা অ্যাম্পুলা পার্টে বা সার্ভিক্সে বা অন্য কোনো পার্টে যদি কী হয় যে বাচ্চাটা বা ভ্রূণটা বড় হতে থাকে তাহলে সেটাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি, জরায়ু ছাড়া অন্য অঞ্চলে। তো এক্ষেত্রে অবশ্যই সেই বাচ্চাটা পরিপূর্ণ হবে না এবং বাচ্চাটা মারা যাবে এবং অ্যাবর্শন হবে। ইনফার্টিলিটি,
ইনফার্টিলিটি মানে কি সন্তান ধারণে অক্ষম হয়ে যায়, আর ইভেন ক্যান্সার, এমনকি অফ দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, যে রিপ্রোডাক্টিভ যে পদ আছে ফ্যালোপিয়ান টিউব বা অন্যান্য যে সমস্ত পদ আছে সেখানে ক্যান্সারও হতে পারে। তো প্রাথমিক অবস্থায় যদি এই সমস্ত রোগগুলোকে চিকিৎসা না করা হয় তো পরবর্তীকালে এগুলো বৃহৎ আকার ধারণ করে, এই সমস্ত বড় বড় লক্ষণ তখন দেখা যায়। তো এগুলো আমাদের প্রাথমিক অবস্থায় যদি থাকে তো প্রাথমিক অবস্থায় এর কিওর করতে হবে। STIs আর এ মেজর থ্রেট টু এ হেলথি সোসাইটি। তো একটা সামাজিক বা একটা সুস্বাস্থ্য সমাজের ক্ষেত্রে STIsটা কিন্তু একটা বিশাল বড় একটা অপলক্ষণ যেটাকে বলা যেতে পারে। Therefore, prevention or early detection and cure of these diseases are given primary consideration under the reproductive health care program. তাই রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রাম যেটা ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম, তো সে সময়ের মধ্যে এই রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার প্রোগ্রামের মধ্যে এই STIsগুলোকে কীভাবে প্রিভেন্ট করা যেতে পারে অর্থাৎ প্রতিরোধ করা যেতে পারে, কীভাবে তার আর্লি ডিটেকশন অর্থাৎ প্রাথমিক অবস্থায় তাকে নির্ণয় করা যেতে পারে অ্যান্ড কিওর এবং তার চিকিৎসা করা যেতে পারে, তার সমাধান করা যেতে পারে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে প্রাথমিক কনসিডারেশন বা প্রাথমিক উদ্বেগ গ্রহণ করতে হবে যে কীভাবে এই সমস্ত রোগগুলো থেকে মানুষকে বাঁচানো যায়, কীভাবে তার ডিটেকশন করা যায় সহজেই, কীভাবে তার চিকিৎসা করা যায়, এই সমস্ত বিষয় প্রাথমিক অবস্থায় আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ এই সমস্ত রোগগুলো যেহেতু অনেকটাই প্রাইভেট থেকে যায় আর এগুলো হচ্ছে অত্যন্ত একটু বেশি ক্ষতিকারক টাইপের, যে যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে খুব সহজে এগুলো ছড়িয়ে যায়। Though all persons are vulnerable to this infection, their incidence are reported to be very high among persons in the age group of 15 to 24, the age group to which you also belong. যদিও এই যে STIsগুলো আছে সেগুলো যে কোনো বয়সের ব্যক্তির মধ্যে হতে পারে, সে 1 বছরের বাচ্চার মধ্যে হতে পারে, সে তার মায়ের দেহ থেকে পেয়ে যেতে পারে, কিংবা বুড়োদের মধ্যেও হতে পারে। কিন্তু 15 থেকে 24 বছর যে বয়স, যে অ্যাডাল্ট যে এজ, টিনেজার যে এজ, সেই এজে কিন্তু এটা সবচাইতে বেশি মাত্রায় হয়। কারণ এই সময় যে সেক্সুয়াল যে পার্টগুলো সেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, আর তার জন্য এগুলো খুব দ্রুত ছড়ায়ও এবং এই সমস্ত রোগগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় এবং এই সমস্ত রোগগুলো খুব বেশি পরিমাণে হয় যে বয়সের মধ্যে আমরা প্রত্যেকেই পড়ছি। দেয়ার ইজ নো রিজন টু প্যানিক বিকজ প্রিভেনশন ইজ পসিবল। যেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাকে প্রতিরোধ করা যেতে পারে। কিছু বিশেষ দিক খেয়াল রাখতে হবে, এখানে দেওয়া আছে নিচে, তো এগুলো লক্ষ্য রাখলে এগুলোকে প্রিভেনশন করা যেতে পারে। অন কুড বি ফ্রি অফ দিস ইনফেকশন বাই ফলোইং দ্য সিম্পল প্রিন্সিপালস গিভেন বিলো। কেউ একজন খুব সহজেই এই সমস্ত বিষয় থেকে প্রিভেন্ট করতে পারে বা এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকতে পারে যদি নিম্নলিখিত বিষয়গুলোকে সে মাথায় খেয়াল রাখে। যে এক কি, অ্যাভয়েড সেক্স উইথ আননোন পার্টনার্স বা মাল্টিপল পার্টনার্স, যে ইন্টারকোর্সটা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কিংবা একের অধিক ব্যক্তির সঙ্গে বা পুরুষ মহিলার সঙ্গে না করাই উচিত। কারণ অপরিচিত যে ব্যক্তি আছে তার ক্ষেত্রে এডস থাকতে পারে, সেটা ছড়িয়ে যেতে পারে, বা একই সঙ্গে যদি মাল্টিপল অনেকগুলো মানুষের সঙ্গে যদি সেক্স করা হয় তো সেক্ষেত্রে কারো একজনের যদি এডস থাকে কিংবা কোনো STIs থাকে তো সেটা ছড়িয়ে যেতে পারে। তাই যে কোনো একজনের সাথেই, যে কোনো একটা পার্টনারের সাথেই ইন্টারকোর্স করা উচিত। 2 নম্বর, অলওয়েজ ট্রাই টু ইউজ কন্ডমস ডিউরিং কোয়াটাস। সবসময় ইন্টারকোর্সের সময় কন্ডম বা অন্য যে সমস্ত কন্ট্রাসেপটিভ আছে সেগুলো ইউজ করতে হবে, কারণ কন্ডম সবচেয়ে বেশি এফেক্টিভ। এর মাধ্যমে যে STIs আছে সেগুলো ছড়ায় না, কারণ STIsগুলো কি সিমেন আর ব্লাডের মাধ্যমে যায়, আর ইন্টারকোর্স করার সময় কি সেটা সিমেনের মাধ্যমে যেতে পারে, আর সিমেনটাকে তো যে কন্ডম আছে সেটা আটকে দেয়, ফলে এই রোগগুলো হবে না। In case of doubt, one should go to a qualified doctor for early detection and get complete treatment if diagnosed with infection. যদি কারো কোনো সন্দেহ থাকে যে আমার মধ্যে রোগ আছে কিনা, বা তার যে স্বামী বা স্ত্রী তাদের কোনো একজনের মধ্যে যদি রোগ আছে কিনা, তো সেক্ষেত্রে আগে থেকেই সেটা পরীক্ষা করতে পারে, HIV টেস্ট করতে পারে, যাকে এলিসা টেস্ট বলা হয়। তো সেই টেস্টের মাধ্যমে জেনে নিতে পারবে তার মধ্যে, কিংবা অন্য যে সমস্ত STIs আছে সেগুলো টেস্ট করতে পারে। তো আগে থেকে যদি সে জানতে পারে যে হ্যাঁ আমার এই রোগটা আছে, তাহলে সেটা আস্তে আস্তে তার কিওর করা হবে, তার থেকে অন্য কারোর মধ্যে ছড়াবে না। তো এর মাধ্যমে এগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে, এই সমস্ত রোগকে প্রিভেন্ট করা যেতে পারে। কারণ সেক্সুয়াল ড্রাইভটা অত্যন্ত তীব্র একটা ড্রাইভ, এবং এই ড্রাইভের কারণে
এই 15 থেকে 24 বছর বয়সে সব যে মাল্টিপল পার্টনারের সঙ্গে অনেকে সেক্স করে, তো এগুলো প্রিভেন্ট করা উচিত, তাহলে এগুলো থেকে বাঁচানো যেতে পারে। তো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে। বাকি নেক্সট যে পার্ট সেটা হলো ইনফার্টিলিটি। তো ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, এটা নেক্সট ভিডিওতে হয়ে যাবে কমপ্লিট। তো ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।